মাছ চাষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে কখন আপনাকে থামতে হবে, মানে খাবার দেওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মাছ বিক্রি করার ক্ষেত্রে বাজার বুঝে মাছ বিক্রি করেছি, প্রত্যেকটা চাষিরই এটা করা উচিত। আসলে আমি যখন মাছ বিক্রি করছি তখন হচ্ছে 160 টাকা কেজি মাছ বিক্রি করছি আড়তে। সাকিব অ্যাগ্রোটেক যেটা করছে আমি কখনো অন্য কাউকে এটা করতে দেখি নাই। মাছ নেওয়ার পরে কিছুদিন পর পর ফোন দিয়ে নিজের খোঁজ খবর নিত যে স্যার মাছের কি অবস্থা, মাছ কতটুকু বড় হইলো, আপনি একটু পুকুরের ছবিটা দিয়েন, পানির কালার কেমন, মাছ খাচ্ছে কিনা, মাছ যদি না খায় তাহলে আপনি কি করবেন। হ্যাঁ, তারা নানা রকম পরামর্শ দিত। পুকুর ব্যবস্থাপনা নিয়ে খোঁজ খবর নিত যে আপনি পুকুরে চুন লবণ প্রয়োগ করেছেন কিনা, কতটুকু চুন দিলেন, কতটুকু লবণ দিলেন, আপনার পুকুরের পানির কালার কি অবস্থা। পানির কালার দেখে তারা বলতো যে আপনি খাবার কমাবেন কি বাড়াবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি রাজশাহীর বড়বাড়িয়ায়। আজকে আপনাদেরকে শোনাবো একজন এমন এক খামারের গল্প যিনি স্টুডেন্ট বলতে তিনি চাকরি প্রত্যাশী, চাকরি প্রার্থী, চাকরির জন্য পড়াশোনা করছেন, এরই পাশাপাশি মাছ চাষ করছেন। শুনলে শোনা যাবে যে চাকরির প্রার্থী বা চাকরির জন্য পড়াশোনা করছেন, মাত্র ছোট একটা পুকুর হয়তো। আসলে তা নয়, তার আছে 9টি প্রজেক্ট এবং মাছ চাষে তিনি বেশ লাভবান। এটা কিভাবে হলো, কেন হলো, কিভাবে সম্ভব, এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শোনা যাক সেই ভাইয়ের গল্প। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি ভাইজান আছি আলহামদুলিল্লাহ। আমরা অনেক দূর থেকে আসছি, আমরা আসছি আপনারই খোঁজে। আমরা জানতে পারছি যে আপনি মাছ চাষ করছেন এবং খুব অল্প সময়ে, অল্প বয়সে আপনি এলাকার ভিতরে বেশ প্রসিদ্ধ। তো এই বিষয়টা আজকে জানার জন্য আসছি যে আপনি যে মাছ চাষে আসলেন, মাছ চাষে সফল হয়েছেন, তার পিছনের গল্পটা কি, আপনি আসলে মূলত কি করেন? আপাতত এখনো চাকরি প্রার্থী, এবছরই মাস্টার্স শেষ করেছি, কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় আমি বিভিন্ন বিজনেসের সাথে জড়িত। এর আগে বসুধা প্রপার্টিজ লিমিটেড আমার হচ্ছে যেটা মেন বিজনেস ছিল। ওটার পাশাপাশি আমি 2020 সালে মাছ চাষে আসি। আমার একটা পেজ আছে যেটার মাধ্যমে আমি প্রতি বছরই আপনার রাজশাহী থেকে সারা বাংলাদেশে আম সরবরাহ করে থাকি। তো মূলত এইগুলো নিয়েই কাজ করছি আর কি। এত কিছুর পাশাপাশি মাছ চাষ করছেন। হ্যাঁ, শুরু থেকে তো তেলাপিয়া করছেন নাকি অন্য কোনো মাছের সাথে? রুই কাতলে কার্প ফাটিনিং সেটা করতাম 2024 সালের মার্চ মাসে। তখন মনে করলাম যে আসলে তেলাপিয়া চাষটা শুরু করা যায় কিনা, কারণ আমাদের রাজশাহীতে সাধারণত বাণিজ্যিক তেলাপিয়া চাষ হয় না, মনোসেক্স তেলাপিয়ার চাষটাও খুবই কম। সেই চিন্তাধারা থেকে মনে করলাম যে পরীক্ষামূলক ভাবে তাহলে তেলাপিয়ার চাষটা করা যায় কিনা, একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় মে মাসের 27 তারিখে আমি পোনা অর্ডার করি। পোনাটা আসে হচ্ছে যে আপনার মে মাসের 31 তারিখে, এবং সেদিনই আমি হচ্ছে যে পুকুরে পোনা ছাড়ি। বর্তমানে আপনার যে তেলাপিয়া মাছ চাষ করছেন এটা কত পিসি কেজি আসছে? 350 গ্রাম করে হবে এভারেজ 350 গ্রাম বা 380 গ্রাম করে হবে। মাছটা আনছেন কোত্থেকে জানো? আমি মাছটা নিয়েছিলাম সাকিব অ্যাগ্রোটেক, ময়মনসিংহ থেকে সরাসরি মাছটা নিয়েছিলাম। সরাসরি বলতে ওরা কিভাবে দেয়, হাত পর্যন্ত পৌঁছে কিভাবে? আমার হাত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রথমত টাকা পেমেন্ট করেছিলাম। টাকা পেমেন্ট করার পরে তারা বাস যোগে পাঠিয়েছিল। আপনি অর্ডার কনফার্ম করলেন, তারপর তারা মাছটা দিয়ে গেল। তারপরে কি তারা কোনো যোগাযোগ করে কিভাবে মাছ পরিচর্যা এই বিষয়ে কিছু বলছে কিনা? আসলে এই জিনিসটা আসলে খুবই সাপোর্টিভ সাকিব অ্যাগ্রোটেকের, মানে এই জিনিসটা খুবই ভালো লাগে আমার। একজন মাছ নেওয়ার পরে আসলে তাকে নিজের কোম্পানির একজন হচ্ছে যে মনে করা, মানে এই জিনিসটা আসলে ভালো লাগে। কারণ হচ্ছে যে সাকিব অ্যাগ্রোটেক যেটা করছে আমি কখনো অন্য কাউকে এটা করতে দেখি নাই। মাছ নেওয়ার পরে কিছুদিন পর পর ফোন দিয়ে নিজের খোঁজ খবর নিত যে স্যার মাছের কি অবস্থা, মাছ কতটুকু বড় হইলো, আপনি একটু পুকুরের ছবিটা দিয়েন, পানির কালার কেমন, মাছ খাচ্ছে কিনা, মাছ যদি না খায় তাহলে আপনি কি করবেন। হ্যাঁ, তারা নানা রকম পরামর্শ দিত। পুকুর ব্যবস্থাপনা নিয়ে খোঁজ খবর নিত যে আপনি পুকুরে চুন লবণ প্রয়োগ করেছেন কিনা, হ্যাঁ, কতটুকু চুন দিলেন, কতটুকু লবণ দিলেন, আপনার পুকুরের পানির কালার কি অবস্থা। পানির কালার দেখে তারা বলতো যে আপনি খাবার কমাবেন কি বাড়াবেন। আপনি জানেন তো এসএ তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ ও লাভজনক। আপনি যাচ্ছেন 2025 সালে এসএ তেলাপিয়া চাষ করতে। 2025 সালে এসএ তেলাপিয়ার দাম করা হয়েছে 1 টাকা 40 পয়সা। তবে যদি আপনি 31 ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করেন, পোনার দামে আপনি পাচ্ছেন 20 পয়সা ছাড়, অর্থাৎ 1 লাখ পিস পোনার দাম হচ্ছে 1,20,000 টাকা, শুধুমাত্র 31 ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করলে। আপনি যাচ্ছেন 2025 সালে পোনা অর্ডার করে 2025 সালে ডেলিভারি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে। অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন। আমি যেহেতু আগে থেকে মাছ চাষ করি সেগুলো আমি নিজে বুঝতাম। তারপরেও দেখা যাচ্ছে যে চুন লবণের ডোজ গুলো তাদের কাছ থেকে একটু জেনে নিতাম, অথবা আপনাদের যে বইটা ছিল বইটা তো সুন্দরভাবে দেওয়া ছিল, এবং মোটামুটি বলতে পারেন যে আপনাদের বইটা
মোটামুটি আমার আত্মস্থ একটু হয়ে গেছে। আমি বেশ কয়েকবার বইটা পড়েছি এবং বইটা আসলে অনেকটা হেল্পফুল। এখনকার যুগে যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকের কাছে গেলে, অনেক চাষি ভাইয়ের কাছে গেলে দেখা যাচ্ছে যে যারা অভিজ্ঞ অনেক চাষি তারা দেখা যাচ্ছে যে নতুনদেরকে সেইভাবে জায়গা করে দিতে চান না। তো সেই জায়গা থেকে নতুনরা যখন আসে একটা জায়গায়, তখন দেখা যাচ্ছে যে কোনো ইনফরমেশনের জন্য ফোন দিলেও দেখা যাচ্ছে একটু গড়িমসি করেন বা দেখা যাচ্ছে যে ওইরকম আশানুরূপ সাপোর্টটা পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে সাকিব অ্যাগ্রোটেক যেটা করতেছে তাদেরকে আসলেই অসংখ্য ধন্যবাদ যে তারা নতুন যারা আছে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে অ্যাডভাইস করতেছে। তো এই অ্যাডভাইস করাটাকে আমি খুবই প্রেইজ করি। হ্যাঁ, আমি নিজে আসলে এই জিনিসটা আসলে গ্যাপ ফিল করছিলাম। তো এই গ্যাপটা আসলে তারা যে ফুলফিলভাবে পূরণ করতেছে, আসলে এটা একটা খুবই ভালো উদ্যোগ। এবং বাংলাদেশে নতুনভাবে এই এন্টারপ্রেনার তৈরির জন্য, উদ্যোক্তা তৈরির জন্য আমি মনে করি যে এই সেক্টরটাই নতুনদেরকে আসা আসলেই দরকার, শিক্ষিত মানুষজনকে। কারণ এই সেক্টরটা বেশিরভাগই দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষজন আসতে চান না, কিন্তু শিক্ষিত মানুষজনের এই জায়গায় অনেক বেশি কাজ করার আছে। বাংলাদেশের আমিষের ঘাটতি পূরণে এই জায়গায় অনেক বেশি কাজ করার মতো স্কোপ আছে শিক্ষিত মানুষজনের। তো আমি মনে করি যে এই দিকটায় আসা উচিত এবং এই দিকটায় আসার পেছনের গল্পগুলো আসলে সাকিব অ্যাগ্রোটেকের মাধ্যমেই তৈরি হোক। হ্যাঁ, যেহেতু তারা এই মহৎ উদ্যোগটা নিয়েছে। তো আপনি যে প্রত্যেক মাসে যে চুন লবণের যে কথাটা বললেন, এটা আপনি কেন ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন? এটা সাধারণত 1 মাস পর পর দেখা যাচ্ছে যে আমি পুকুরে চুনটা প্রয়োগ করি। এটা আপনার পার শতক 250 গ্রাম থেকে 300 গ্রাম হারে আমি চুনটা প্রয়োগ করি। পানির গভীরতা অনুযায়ী? হ্যাঁ, এটা পানির গভীরতা অনুযায়ী। আমার পুকুরে পানির গভীরতা এভারেজ 5 ফিট। লবণটাও আপনার 200 গ্রাম করে ইউজ করি, 200 থেকে 250 গ্রাম। আচ্ছা, লবণটা দিলে এবং চুনটা দিলে কি উপকার হয়? চুন তো একটা আপনার ক্যালসিয়াম কার্বনেট রাসায়নিক দ্রব্য। তো চুনটা দিলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার পানি পরিষ্কারের যে ব্যাপারটা থাকে, পানি ক্লিন করার যে ব্যাপারটা থাকে, এটা খুব সুন্দরভাবে হয়। প্লাস হচ্ছে যে আপনার পুকুরে মাছের চলাচলের যে পরিবেশ এবং অন্য যে জীবাণুগুলা সেগুলো দেখা যাচ্ছে ধ্বংস হয়ে যায়। মাছের বসবাসের পরিবেশটা ঠিক থাকে। আর লবণ দেওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে পুকুরে অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে বা হচ্ছে যে অক্সিজেন তৈরির ক্ষেত্রে আর কি লবণটা খুব ভালো কাজ করে। জৈবপ্লাঙ্কটন থাকলে আপনার পানির কালার সবুজ থাকবে। জৈবপ্লাঙ্কটন আছে, জৈবপ্লাঙ্কটন দ্যাট মিন্স ক্ষুদ্র পানিকণা, যেটা মাছ খেয়ে বেঁচে থাকে। এবং ফাইটোপ্লাঙ্কটনটা খায় হচ্ছে জৈবপ্লাঙ্কটন। মানে এটা তাদের পছন্দের খাবারের তালিকার ভিতরে। তো এটা তৈরি করার ক্ষেত্রে আপনি কোনো কিছু ব্যবহার করেন কি? আমি প্রথমে একটু খাবারের পরিমাণটা একটু বেশি দিতাম, ডুবন্ত ফিড যেটা। তো সে দেখা যাচ্ছে মাছ যেটা গ্রহণ করতে এবং যেটা গ্রহণ করার পরে উচ্ছিষ্ট অংশটা জৈবপ্লাঙ্কটন তৈরিতে সহায়তা করছে। নিচে গেল খাবারটা, এটা গ্যাসের কোনো সৃষ্টি করছে না এই খাবারটা? এটা গ্যাসের সৃষ্টি করবে আসলে তখনই যখন আপনি হচ্ছে যে পুকুরের জৈবপ্লাঙ্কটনের আধিক্য হয়ে গেছে, তারপরেও যখন আপনি একইভাবে খাবার দিতে থাকবেন তখন আপনার এটা ব্যাড ইফেক্ট তৈরি করবে। আপনার মাছ চাষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে কখন আপনাকে থামতে হবে, মানে খাবার দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আপনি খাবার দেওয়ার ব্যাপারটা যদি আপনি না জানেন যে হ্যাঁ আমার একটা নির্দিষ্ট একটা পর্যায়ে আমাকে এখানে থামতে হবে, তাহলে কিন্তু আপনি তখন ফেল করবেন। আপনার ইচ্ছা মতো অনেক টাকা আছে দেখে যে আপনি ইচ্ছা মতো খাওয়াবেন, কিন্তু তা কিন্তু হবে না, এটা আসলে সম্ভব না। আর আপনার মাছের দেখা যাচ্ছে যে মাছের নির্দিষ্ট বয়স অনুপাতে মাছের 14% দরকার হয়। মাছ যখন ছোট তখন দেখা যাচ্ছে যে আপনার 33% প্রোটিন তার প্রয়োজন। মাছ যখন আরেকটু বড় হচ্ছে তখন দেখা যাচ্ছে তাকে 28% প্রোটিনের খাবার দিলেই আপনার হচ্ছে। তো আপনি যখন তাকে বেশি প্রোটিনের খাবার খাওয়াইতে যাবেন, দেখা যাচ্ছে যে তেলাপিয়া মাছ এখন আমার যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অ্যাভারেজ 350 থেকে 400 গ্রাম। তো এই ওজনের মাছটাকে আমার 28% প্রোটিনের খাবার দিলে যথেষ্ট। এখন আমি যদি এদেরকে 31 বা 33% প্রোটিনের খাবার দিই, বাকি প্রোটিন পার্সেন্ট কিন্তু মাছের মল দিয়েই বের হয়ে যাবে। তো এই প্রোটিনটা আমার অতিরিক্ত কেনা হবে, আমার বেশি দাম পড়বে, প্লাস প্রোটিনটাও কিন্তু আমি হচ্ছে মাছকে কনজিউম করাতে পারছি না। এবং ওই প্রোটিনটা বের হয়ে যায় কি করবে, পুকুরে থাকবে, পুকুরে তারা কি করবে, আবার ওই প্রোটিন থেকে জৈবপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন তৈরি হবে। এতে দেখা যাচ্ছে জৈবপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনের আধিক্য আবার বেশি বেড়ে যাবে। তো এই কারণে মাছের খাবারের ক্ষেত্রে খুবই সতর্ক হয়ে আগায় থাকে যে কখন আপনাকে থামতে হবে, এটা আপনাকে জানতে হবে। এই ক্ষেত্রে আপনি কি এটা পূর্বের অভিজ্ঞতা থেকে জানেন নাকি সাকিব অ্যাগ্রো কোনো সহায়তা করছে বিষয়গুলো?
আমি যেহেতু পূর্বে থেকে মাছ চাষ করি এই বিষয়টাতে আমার জানা ছিলই, তারপরেও দেখা যাচ্ছে যে আমি তাদের কাছ থেকে আমি হেল্প নিতাম বা তাদের কাছ থেকে কনফার্ম হয়ে নিতাম, আমি তাদের কাছ থেকে একটা রিকল করে নিতাম বা আমি হোয়াটসঅ্যাপে তাদেরকে ছবি এবং ভিডিও পাঠিয়ে তাদেরকে ভয়েস মেসেজ করে রাখলে, আমার সমস্যাটার কথা জানিয়ে রাখলে তারা দেখা যাচ্ছে আমাকে অটোমেটিকলি পরবর্তীতে রিপ্লাইটা দিয়ে দিত। তারপর আপনার ক্ষেত্রে সহজ হতো, আপনি দীর্ঘদিন ধরে মাছ চাষে আছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি মাছ চাষ করছেন, এটা আপনার পূর্বের থেকে একটা অভিজ্ঞতা ছিল। আপনি পরীক্ষা নিরীক্ষার কথা যেহেতু বললেন, মাছ চাষের সব থেকে বেশি পরীক্ষা নিরীক্ষা বা এই রিলেটেড বিষয়গুলো নিয়ে আমার কাজ করা হয়েছে মাছের খাদ্য নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেমন কাজ ছিল এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। বিভিন্ন ভালো ভালো কোম্পানির আমি হচ্ছে যে ফিড খাওয়াইছি। আমরা তো আসলে ভাষা ফিড বা হচ্ছে যে তেলাপিয়ার ফিড তো এটা অল্প লাগে, কিন্তু আমার তো দেখা যাচ্ছে মাসে একটা হিউজ অ্যামাউন্ট লাগে হচ্ছে যে আপনার পিলেট ফিড, যেহেতু আমাদের প্রায় 9টা প্রজেক্ট আমার এখন বর্তমানে। এই যে পিলেট ফিড নেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলো সাধারণত 24% প্রোটিন বলে যে ফিডগুলো সরবরাহ করে এবং আমি মাছকে খাওয়াচ্ছি বিশ্বাস করে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই পরিমাণ আশানুরূপ রেজাল্ট আমি কখনোই পাচ্ছি না। আমি বহুবার আমি ফিড চেঞ্জ করেছি, বহু কোম্পানির ফিড চেঞ্জ করেছি, পাচ্ছি না। আমি লাস্ট বাংলাদেশ লাইভ স্টক একাডেমি এবং হচ্ছে যে কিউসি ল্যাব থেকে বিভিন্ন কোম্পানির ফিডগুলো টেস্ট করি গত বছর টেস্ট করে আমি খুবই আশাহত হই। শেষমেশ আমার যে প্রতিষ্ঠান আর কি, নিজে ফিড বানাইতে হবে। আমরা এখন বিভিন্ন কাঁচামালগুলো সংগ্রহ করে আমরা এখন নিজেরা ফিড বানিয়ে নিয়ে। আসলে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের সহজ সরল চাষিদেরকে ভালো ফিড সরবরাহের বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে তাদেরকে আসলে বঞ্চিত করতেছে। তাদেরকে ঠিকই টাকা নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভালো মানের জিনিসটা আসলে সরবরাহ করতেছে না। তো আমি সাকিব অ্যাগ্রোটেককে একটা অনুরোধ করব, তারা যেহেতু মাছ নিয়ে কাজ করছে, মাছের খাবার নিয়েও যদি কাজ করার তাদের সুযোগ থাকে তাহলে যেন তারা এই সেক্টরটায় এগিয়ে আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক চাষি ভাই যেই জায়গাটাতে মানুষজন দেখা যাচ্ছে লস খাওয়ার একটা বিষয় থাকে, মাছকে আমি যদি ভালো খাবার না দিই তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না, খুবই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে অনেকে লস করার একটা পসিবিলিটি থাকে। তো এই জায়গাটা যেন আমাদের বাংলাদেশের কৃষকরা যেন এই জায়গা থেকে বঞ্চিত না হয়, সেজন্য আমি বলবো যে সাকিব অ্যাগ্রোটেক যদি পারে তাহলে এদিকে যেন এগিয়ে আসতে। এবং আমি আমার নিজের জায়গা থেকে এইসব বিষয়গুলো নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, দেখা যাচ্ছে ভবিষ্যতে আমি এখন নিজের জন্য কাজ করছি, ভবিষ্যতে হয়তো আরেকজনের জন্য কাজ করার যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমি করব। অবশ্যই অবশ্যই আল্লাহ তৌফিক দিক। তো আপনি এখান থেকে মাছের যে এসে তেলাপিয়া যে মাছটা নিয়েছেন প্রথমবার বিক্রি করছেন, এখানে বললেন যে আপনি 10,000 মতো মাছ নিয়েছেন, তো এখান থেকে কেমন দাম পাইছেন বা কেমন বিক্রি করতে পারছেন? 71,000 সামথিং হয়তো বা আয় আসছে আর কি। মাছ বিক্রি করার ক্ষেত্রে বাজার বুঝে মাছ বিক্রি করেছি। প্রত্যেকটা চাষিরই এটা করা উচিত। আসলে বাজার দেখে মাছ বিক্রি করা উচিত এই কারণে, কারণ হচ্ছে ধরেন আমি একটা জিনিস 4 মাস ধরে পালতেছি বা 4 মাস ধরে আমি সেই জিনিসটাকে টেক কেয়ার করতেছি। টেক কেয়ার করার পরে আমি যদি আসলে বাজার বুঝে যদি আমি মাছটা বিক্রি না করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার লস হওয়ার পসিবিলিটি থাকবে। আমি যখন মাছ বিক্রি করছি তখন হচ্ছে 160 টাকা কেজি মাছ বিক্রি করছি আড়তে। আমাদের রাজশাহীতে 45 কেজিতে মন আপনার 100 আপনার ঢলন সহ আর কি, এটা এই রেটটা দেওয়া থাকে। এভারেজ আমার 160 টাকা কেজি ছিল আর কি, 160, 150, 155 এরকম, 160ই বেশি গেছে। এই জায়গাটায় যেটা হয় যে আপনার আমাদের এলাকায় যে হাট বারগুলো আছে, বিভিন্ন বড় বড় হাটগুলো আছে, এই হাটের দিনগুলোতে সাধারণত দেখা যায় মাছের তেলাপিয়া মাছের একটা টান থাকে। কারণ গ্রামীণ জনপদগুলোতে সাধারণত সিলভার, তেলাপিয়া, পাঙ্গাস এই মাছগুলা বেশি বিক্রি হয় এবং এই টানটা বেশি থাকে। তো এই হাট বার বুঝে দেখা যাচ্ছে যে আপনার আড়তে যদি মাছ আমি তুলি তখন দেখা যাচ্ছে যে আড়তে হচ্ছে যে আপনার মাছের দামটা ভালো যায়। যখন দেখা যাচ্ছে হাটের পাইকারগুলো আছে তারা হচ্ছে একসাথে অনেকগুলো করে মাছ কিনে। 2 নম্বর কথা হলো দেখা যাচ্ছে যে যখন আড়তে নিয়মিত খোঁজ রাখার পরে যখন দেখবেন যে মাছের সাপ্লাইটা একটু কম, তখন দেখবেন যে অটোমেটিকলি দামটা একটু বাড়ছে। আর আমি যখন মাছ ধরছি তখন মোটামুটি পুকুরে হিউজ পানি, অনেক বেশি পানি থাকে, তখন দেখা যাচ্ছে যে আপনার তেলাপিয়া মাছ কিন্তু তখন সহজে উঠে না বা দেখা যাচ্ছে তোলা যায় না যখন বড় পুকুর হয়। যাদের একক চাষ আছে তাদের হিসাবটা আলাদা, কিন্তু যারা মিশ্র চাষ করে তেলাপিয়ার, তখন দেখা যাচ্ছে তেলাপিয়া মাছটা তখন আসতে চায় না, কম আসে। তো তখন দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি বাজার একটু ভালো থাকে। আমার হিসাব অনুযায়ী আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস এই সময়গুলোতে তেলাপিয়ার ভালো একটা টান থাকে। তবে হিসাব করে আপনার বাজার বুঝে ধরতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আপনার এখান থেকে আমাদের যারা এই ভিডিওটা দেখছে
তারা বুঝতে পারবে যে আসলে কোন সময় এটা সেল করার জন্য ভালো। তাছাড়া এমনি আমাদের সাকিব এগ্রোর যে দুটো ভিডিও আছে সেগুলো দেখে তারা বুঝতে পারবে। এই এসএ তেলাপিয়া নিয়ে আপনার পরবর্তীতে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এসি তেলাপিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলা মাছের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বছর শেষে গিয়ে সাধারণত আমরা দেখা যাচ্ছে যে রেজাল্টটা পাই। এর মাঝখানে একবার অথবা দুইবার দেখা যাচ্ছে যে পুকুরের মাছ কমাই, কিন্তু সেটা আসলে পর্যাপ্ত না। তো এসে তেলাপিয়াটার ক্ষেত্রে হয় কি, এটা হচ্ছে যে আপনার 4 মাসে বিক্রয় উপযোগী হচ্ছে। অন্ততপক্ষে আমি 3 বার চাষ করতে পারবো বছরে। তো বছরে যদি আমি এটাকে 3 বার চাষ করতে পারি, সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হলো যে আমার টাকার ফ্লোটা থাকছে সারা বছর। আমার দেখা যাচ্ছে যে টাকার যে ফ্লো সেটা থাকতেছে, এবং যার কারণে দেখা যাচ্ছে যে আমার অন্য মাছের ফিড ক্রয় থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আনুষঙ্গিক খরচ মেটানো, প্রজেক্টের অন্যান্য খরচ মেটানোগুলো তুলনামূলকভাবে ইজি হচ্ছে, সহজ হচ্ছে। তো এই কারণে আর কি সামনের বছর থেকে আমার যেটা ইচ্ছা যে এসি তেলাপিয়া নিয়মিতভাবে চাষ করা আর কি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের দর্শক ভাইরা যারা শুনছে আপনার কথা, তো তাদের উদ্দেশ্যে বা যারা নতুন মাছ চাষে আগ্রহী, এদের উদ্দেশ্য নিয়ে আপনি যদি কিছু বলতেন, তারা কেন মাছ চাষে আগ্রহী হবে, কেন মাছ চাষে আসবে? দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, অনেকেই হয়তো বা এই ভিডিওগুলো দেখেন, ভিডিও দেখে মাছ চাষে আগ্রহী আপনারা হইতে পারেন, কিন্তু ভিডিও দেখে মাছ চাষে আসার আগ দিয়ে আপনারা যারা দেখা যাচ্ছে যে সাপোর্টিভ কোম্পানি বা দেখা যাচ্ছে যে ভালো ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে, সেই ধরনের মানুষদের সাথে আপনারা কাজ করেন। আপনি যার সাথেই কাজ করেন না কেন, কারণ হলো যে আপনি যখন একটা জিনিস নতুনভাবে আসলে শুরু করতেছেন বা আসলে আগ্রহী হয়ে শুরু করতে যাচ্ছেন, সেখানে অনেক ব্যারিয়ার থাকে। কারণ শুধু দেখা যাচ্ছে যে শুধু মাছের ক্ষেত্রে না, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের রোগ বালাইয়ের একটা ব্যাপার থাকে, নানা রকম বাধার ব্যাপার থাকে, খাবার দাবারের ব্যাপার থাকে। তো এইগুলো নিয়ে দেখা যাচ্ছে যে মানুষ যখন আসলে ফিল্ডে এসে কাজ করে, তখন দেখা যাচ্ছে নানা রকম ব্যারিয়ারের মধ্যে পড়তে হয়। তো এই জায়গা থেকে মানুষ শুধু আসলে লাভটা চিন্তা করে, মানুষ শুধু দেখে যে ওরে বাবা ওই জায়গায় এত ইনভেস্ট মানে এত টাকা লাভ, কিন্তু এর মধ্যে আসলে অনেক ব্যারিয়ার আছে, অনেক ট্রিক্স আছে, অনেক ছোট ছোট বিষয়গুলো আছে যেখানে দেখা যাচ্ছে যে যেখানে আপনার লসের মুখের থেকে হচ্ছে যে আপনাকে বাঁচাইতে পারবে। তো এইসব বিষয়গুলো আপনি আগে জানেন, আপনি যেটাই করতে চান আপনি আগে ওই বিজনেসটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে তারপরে আপনি সেদিকে আগান। যেরকম আমার 9টা প্রজেক্ট, আমি ইচ্ছা করলে একটা বড় প্রজেক্টে তেলাপিয়া চাষ করতে পারতাম হুটহাট করে, যে হ্যাঁ তেলাপিয়া তো এত লাভ, কিন্তু আমি এটাতে পরীক্ষামূলকভাবে এবছর শুরু করছি। আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে না? অবশ্যই। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি যদি সামনের বছর মনে করি যে না আমি 1 একর পুকুরে মাছ চাষ করবো, তাহলে আমি কিন্তু করতে পারবো। কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে হুটহাট করে অনেকেই দেখা যাচ্ছে যে শুরু করে। তো তাদেরকে আমি ছোট আকারে আর কি শুরু করে আমি একটা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমি বড় প্রজেক্টে যাওয়ার কথা বলবো। আর যারা শিক্ষিত তরুণ সমাজ আছে, যারা অনেকেই দেখা যাচ্ছে যে আমার মতো আছে যে হ্যাঁ চাকরি প্রার্থী বা চাকরি খুঁজতেছে বা দেখা যাচ্ছে যে পড়াশোনা শেষ করেছেন, আপনারা দেখা যাচ্ছে যে শুধু চাকরির পিছনে পড়ে না থেকে যদি আপনারা এই সেক্টরগুলোতে আসেন, আসলে বাংলাদেশে আরও অনেক সেক্টর আছে এগুলোতে আসলে তরুণদের, বিশেষ করে শিক্ষিত তরুণদের কাজ করার সুযোগ রয়েছে। তো বাংলাদেশটাকে নতুনভাবে গড়ার ক্ষেত্রে তাদের আসলে অবদান অনেক বেশি থাকবে আমি মনে করি। কারণ এই সেক্টরগুলোতে বেশিরভাগই দেখা যাচ্ছে যে যারা কাজ করেন তারা দেখা যাচ্ছে যে ওই 100% আউটকামটা নিয়ে আসতে পারে না, তবে এই জায়গায় কাজ করে 100% আউটকাম নিয়ে আসা পসিবল। এবং শিক্ষিত মানুষজন এইসব জায়গাগুলোতে আসলে আশা করি অবশ্যই ভালো করবে। তো আমি মনে করি যে আপনাদের এই সেক্টরগুলোতে আসা উচিত। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, অনেক কষ্ট করে এত দূর আসছেন আপনারা, এবং সাকিব এগ্রোটেককেও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং প্রতিনিয়ত ফোন দিয়ে মাছের খোঁজ খবর নেওয়ার জন্য এবং এভাবে আপডেট রাখার জন্য ধন্যবাদ। এগ্রোটেক সবসময় চাষিদের সাথেই আছে, সমস্যা নেই, আপনারা সবসময় সাকিব এগ্রোটেককে পাশেই পাবেন এই আশাই করি আমরা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র আপনারা শুনলেন আলামিন ভাইয়ের গল্প। তিনি কিভাবে চাকরি প্রার্থী, চাকরি খুঁজছে, চাকরির জন্য পড়াশোনা করছে, তার পাশাপাশি কিভাবে মাছ চাষে আসছেন, কিভাবে তার 9টা প্রজেক্ট আছে, এই সবগুলো মিলে মাছ চাষে রিসার্চেবল কিছু তথ্য আজকে তিনি তার নিজ মুখে বলছেন। কিভাবে মাছ চাষ করছেন, কিভাবে সুবিধা, কিভাবে অসুবিধা, নানান প্রতিকূলতা কিভাবে কাটায় উঠতে হবে, সে বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরছেন। আমরা আশা করি যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই মাছ চাষে উৎসাহী হবেন, উদ্বুদ্ধ হবেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্প আপনাদেরকে নিয়ে হাজির হব। মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব এগ্রোটেক লিমিটেডের সাথে থাকবেন। ধন্যবাদ।